আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির। ঈদের ছুটি প্রায় শেষ। গ্রামে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আবারও ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। সড়কে যানবাহনের পাশাপাশি কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের চাপ চোখে পড়ার মতো। শেষ সময়ের ভিড় এড়াতে অনেকে আগে ভাগে ফিরছেন, তাই পড়তে হচ্ছে না টিকিট ও যানজটের দুর্ভোগে। স্বাভাবিক রয়েছে রেলের শিডিউলও, তবে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনার কার্যকারিতা দেখা যায়নি কোথাও। ঈদ শেষে কর্মস্থলে ফেরার বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ঢাকামুখী মানুষের ভিড় কেমন দেখছেন? ব্যবস্থাপনা নিয়ে কোনো অভিযোগ আছে কিনা আমাদের জানাবেন। জি সাদিয়া, আসলে যেমনটি জানতে চেয়েছিলেন আমি শুরুতেই বলবো, চট্টগ্রামে কিন্তু সেরকম কোনো অনিয়ম কিংবা অব্যবস্থাপনা কিন্তু চোখে পড়েনি। যারা কোরবানির ঈদ পালন করতে গেছেন তারা কিন্তু আসলে অনেকেই কিন্তু আসলে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসলে চট্টগ্রামে আসতে শুরু করেছেন। বিশেষ করে যারা চাকরিজীবী মানুষ তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু আসতে শুরু করেছেন আগেভাগেই, যেহেতু আরও মাঝখানে বন্ধ রয়েছে 2 দিন, শুক্রবার এবং শনিবার। এর ভিতরে কিন্তু অনেকেই কিন্তু আসলে চলে আসছে। বিশেষ করে কুমিল্লা, নোয়াখালী এই অঞ্চলের মানুষগুলো কিন্তু আসলে ইতিমধ্যে চট্টগ্রামে এসে পৌঁছেছে এবং আমরা এখানে বেশ কিছু কাউন্টারদের সাথে কথা বললাম। তারা যেটা জানালো, আসলে বিশেষ করে রংপুর অঞ্চলের এবং বগুড়া অঞ্চলের মানুষগুলো আজকে রওনা দিবে, হয়তো আগামীকালকের শুক্রবারের মধ্যে তারা এসে পৌঁছবেন বলে তারা মনে করছেন। তবে যতগুলো গাড়ি আসতেছে সবগুলো গাড়িতেই কিন্তু আসলে যাত্রী ফুলফিল থাকতেছে, কোনো গাড়ি কিন্তু খালি আসতেছে না। এবং চট্টগ্রাম থেকে অনেকে কিন্তু ঢাকা যাচ্ছেন, তবে ঢাকা যাওয়ার লোক সংখ্যা কিন্তু যাত্রীর সংখ্যা কিন্তু খুবই কম। তবে গাড়িগুলি কিন্তু অনেক ঢাকার উদ্দেশ্যে যে গাড়িগুলি যাচ্ছে সেগুলি অনেকটা কিন্তু ফাঁকা যাচ্ছে। বিশেষ করে যেই উত্তরাঞ্চল থেকে যে গাড়িগুলি আসছে সেগুলি কিন্তু আসলে ভর্তি হয়ে আসছে। তবে এখানে স্বাস্থ্যবিধি মানার যেই কথা বলা হচ্ছে সেটা কিন্তু মানা হচ্ছে না। সাদিয়া, এই ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ সাইফুল। এবার রাজধানীর কমলাপুর রেল স্টেশনে রয়েছেন আমাদের সহকর্মী বিপুল দেবরয়, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিপুল, ঈদ পরবর্তী ফিরতি যাত্রার সার্বিক চিত্র কেমন দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। সাদিয়া, আসলে ফিরতি যাত্রা শুরু হয়েছে প্রায় সকাল থেকে, গতকাল থেকে চলছিল, কিন্তু আজকে একেবারে ভরপুর যাত্রীদের আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে বাস স্টেশনগুলোকে যেমন করে ভিড় দেখেছি, ঠিক একই চিত্র কিন্তু কমলাপুর রেল স্টেশনে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ সকাল থেকে প্রায় এটা সহ প্রায় 24টি ট্রেন ঢাকায় আসছে, অর্থাৎ কমলাপুর রেল স্টেশনে আছে। অর্থাৎ সারা দেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে গতকাল রাত থেকে শুরু করে যে ট্রেনগুলো ছেড়ে আসছিল সেগুলো আজকে সকাল থেকে কিন্তু পৌঁছাতে শুরু করেছে। এবং আমরা দেখেছি এখন যে ট্রেনটি এসেছে রাজশাহী থেকে, এবং যাত্রীদের সাথে কথা বলেছি, রাজশাহীর যে যাত্রীরা তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে নির্বিঘ্নে একেবারে ভোগান্তি ছাড়াই কিন্তু তারা কিন্তু এবার পৌঁছেছেন। অর্থাৎ যাওয়ার সময় যে ভোগান্তিটা ছিল ট্রেনে ওঠার সময়, আসার সময়, যাওয়ার সময়, সেই সমস্যাটা থেকে মুক্তি পেয়েছে তারা। এবং তারা বলছেন যে দীর্ঘদিনের যে একটা ছুটি সেটি থাকার কারণে তারা এখন যে ফেরত যে আসার যে বিষয়টি সেটি তারা স্বস্তিতে আসতে পারছেন। সেই সাথে এখানে কয়েকজন যাত্রীদের সাথে করেছি যে টিকিটের যে কালোবাজারি এবং টিকিটের যে সমস্যাটা ছিল সেটা ফিরতির ক্ষেত্রে অর্থাৎ আসার ক্ষেত্রে সেটি হয়নি, ভোগান্তি হয়নি। অর্থাৎ বলা যায় নির্বিঘ্নে তারা আসছেন। তবে তারা বলছেন যে আসলে পরিবার পরিজনকে ছেড়ে আসতে একটু তাদের কষ্ট হচ্ছে। অর্থাৎ তারা বিগত কয়েকদিন সময় যে পেয়েছে তারা সেই ঈদটা খুব আনন্দ এবং ভাগাভাগি করে নিয়েছে স্বজনদের সাথে। সেই জন্য তারা বলছেন যে এখন যে তারা ফেরত আসছেন সেক্ষেত্রে কিছুটা কষ্ট হলেও এবারের ঈদটা ছিল অনেকটা স্বস্তিদায়ক। এবং সেই সাথে আরেকটি বিষয় জানতে চাই যে সরকারের যে নির্দেশনা স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি করোনা ভাইরাস প্রতিরোধে সেটি কিন্তু মানা হচ্ছে না বলে জানা যায়। যে এখানকার যারা যাত্রীরা আছেন তারা এই সচেতনতার সম্পর্কে এখনো পর্যন্ত জানেই না। অর্থাৎ মাস্ক পরার যে বিষয়টি আমরা সেটি চোখে পড়েনি, এমনটাই আমরা দেখেছি। তো সাদিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।
একদিনে বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। বুধবার জেলার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চান মিয়া ফকির ও গোসাই দাসের মৃত্যু হয়। তারা সদর উপজেলার এবং বরগুনা পৌরসভার বাসিন্দা। এতে মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ নিয়ে চলতি বছর বরগুনায় মোট 12 জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হলো। জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, গতকাল একদিনে জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে 75 জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 172 জন, এর মধ্যে 31 শিশুও রয়েছে। দর্শক, দেশের বিভিন্ন স্থানের মতো বরিশালেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বাড়তে থাকা ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসনের উদ্যোগ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। যে সাদিয়া, ধন্যবাদ আপনাকে। আসলে একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, গত 7 দিনের যে তথ্য আমরা পেয়েছি তাতে দেখলাম যে বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে ডেঙ্গু আক্রান্ত সংখ্যা বেড়েছে বরগুনাতে। গত 24 ঘন্টায় যেমনটি তথ্য আমরা হাতে নিয়েছি, সেখানে যে বরিশালে 89 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে শুধুমাত্র সরকারি হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে, এর মধ্যে কিন্তু 79 জনই বরিশাল বিভাগের বরগুনা জেলাতে এরা আক্রান্ত সংখ্যা বেশি হয়েছে। এর আগের দিনের তথ্য যে দেখেছি সেখানে কিন্তু 122 জনের মতো বরগুনায়, তার আগের দিনও কিন্তু 159 জন বরগুনাতে। তবে এই যে বরগুনার ডেঙ্গু আক্রান্ত সংখ্যা কেন বৃদ্ধি পেয়েছে, এই ব্যাপারে আমরা আসলে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম বরিশাল স্বাস্থ্য অধিদপ্তরে যিনি রয়েছেন তাদের সাথে। তারা বলছেন যে আসলে সেখানে যেমন প্রচুর পরিমাণ রোদ এবং অনাবৃষ্টি, এই বৃষ্টি এবং রোদের মধ্যভাগের যে সমস্যাগুলো সেগুলো হচ্ছে তাদের অপরিষ্কার অপরিচ্ছন্নতার মূল একটি কারণ দাঁড়িয়েছে এবং অসচেতনতা। তো আসলে এ থেকে নির্মূলের জন্য কি ব্যবস্থা গ্রহণ করবেন হয়তো আমরা পরবর্তী তাদের মাধ্যমে জেনে জানাতে পারবো। এর মধ্যেই আজকে যে সদ্য সংবাদটি, ইতিমধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে কিন্তু একজন নার্সিং শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে ডেঙ্গু আক্রান্ত হয়, এমনটি তথ্য আমাদেরকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন। আর বরিশাল সদরের যে অবস্থাটি সেটি একটু আপনাকে জানিয়ে দিচ্ছে। বরিশাল সিটির মধ্যেই যারা রয়েছে তারা কোনোভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও উপজেলা কিংবা জেলা শহরগুলোতে আসলে ডেঙ্গু প্রতিরোধে তেমন কোনো ব্যবস্থা আমরা এখন পর্যন্ত দেখছি না। হয়তো বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরবর্তী আমাদের জানাতে পারবেন কি তারা ব্যবস্থা গ্রহণ করছেন। সাদিয়া, ধন্যবাদ আরিফ আপনাকে। টানা ছুটিতে ভিড় রয়েছে বান্দরবানে। জেলার পর্যটন স্পটের মধ্যে মেঘের রাজ্য নীলাচল জনপ্রিয়। বৃষ্টির দিনে নীলাচলের সৌন্দর্য একেবারে ভিন্ন রূপ ধারণ করে। হালকা বৃষ্টির পর দূর আকাশের মেঘের সারি ভেসে আসে নীলাচলের চূড়ায়। পাহাড়ের চূড়া থেকে দেখলে মনে হবে এ যেন মেঘের সঙ্গে পাহাড়ের লুকোচুরি খেলা। মেঘকে কাছ থেকে ছুঁয়ে দেখতে হাজারো ভ্রমণ পিপাসু গিয়েছেন সেখানে। জেলার সব দর্শনীয় স্থানই এখন পর্যটক মুখর। তাদের নিরাপত্তায় সতর্ক অবস্থায় রয়েছে টুরিস্ট পুলিশ ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী। আমি ঢাকা থেকে আসছি বান্দরবনে, নীলগিরিতে নীলাচল এগুলো ঘুরতে। তো প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। সবাই আনন্দ উপভোগ করছে। আমরা ঢাকা থেকে আসছি, ইনশাল্লাহ এখানকার যে অনুভূতি এটা ভাষায় ব্যক্ত করার নাই। ভালো পাহাড়ি কন্যা, এর জন্য অবশ্যই ভালো লাগছে বান্দরবনে এসে, এবং পাহাড় দেখে তো আরো অভিভূত হয়ে গিয়েছি। নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ শিকারে নেমেছেন উপকূলের জেলেরা। বুধবার মধ্যরাত থেকে মাছ শিকারে নামেন তারা। এর আগেই সরগরম হয়ে ওঠে জেলে পল্লীগুলো। নোয়াখালী হাতিয়ার 20টি ঘাটে প্রায় লক্ষাধিক জেলে মাছ শিকারে নেমেছেন। কর্মব্যস্ত হয়ে পড়েছে মাছ ঘাটের ব্যাপারী ও শ্রমিকরা। চিরচেনা ঘাটগুলো আবার প্রাণ ফিরে পেয়েছে। সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশের সমুদ্র সীমায় সকল ধরনের মৎস্য আহরণের উপর 58 দিনের নিষেধাজ্ঞা জারি করে সরকার। গত 15 এপ্রিল থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা ছিল 11 জুন মধ্যরাত পর্যন্ত। সাগরে মাছ ধরা শুরুর বিষয়ে জানাতে পটুয়াখালীর কুয়াকাটা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাজী সাইদ। সাইদ, জেলেদের মধ্যে প্রাণ চাঞ্চল্য কেমন দেখতে পাচ্ছেন, আর কাঙ্ক্ষিত মাছ পাওয়ার ব্যাপারে তারা কতটুকু আশাবাদী জানাবেন। হ্যাঁ সাদিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছেন যে 58 দিনের যে মৎস্য অবরোধ, সেই মৎস্য অবরোধ কিন্তু গতকাল মধ্যরাতে শেষ হয়েছে। এর পরপরই কিন্তু আসলে জেলেরা গভীর সমুদ্রে গিয়েছেন। আর আজকে সকালে কিন্তু একটি মাছ ধরা ট্রলার এসেছে, তারা একটি খেও দিয়েছিল। সেখানে তারা 34 মণ ইলিশ মাছ পেয়েছেন এবং সেটি
20,62,62,000 টাকা বিক্রি করেছেন। ট্রলারটির নাম হচ্ছে এফবি তামান্না ইউসুফ মাঝি নামে। আমি রয়েছি এখন শিববেরিয়া নদীর প্রান্তে। এই শিববেরিয়া নদীতে দেখতে পাচ্ছেন যে কিছু মাছ ধরা ট্রলার কিন্তু ইতিমধ্যে সমুদ্র থেকে ফিরে এসেছেন। তবে পূর্ণিমার জোতে সমুদ্র কিছুটা উত্তাল থাকায় তাদের জালপাল্লা কিন্তু আসলে পেছিয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু তারা এখন সমুদ্র থেকে ফিরতে শুরু করেছেন। তবে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ কিন্তু আমরা পাইনি। তবে 2 দিন আগে কিন্তু এই মাছ ধরা নিষেধাজ্ঞা অমান্য করে একটি ট্রলার সমুদ্রে গিয়ে ঢেউয়ের জাপটায় কিন্তু তলা ফেটে সেই ট্রলারটি নিমজ্জিত হয়েছে। তার 16 জন জেলে কিন্তু উদ্ধার করা হয়েছে। তো এখন আসলে এই যে ট্রলারগুলো রয়েছে তারা আবহাওয়া একটু অর্থাৎ পূর্ণিমার জোর প্রভাব কমলে কিন্তু তারা সমুদ্রে বের হয়ে যাবেন। আচ্ছা দিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাইদ, আপনাকে ধন্যবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের রাজধানী নয়াদিল্লিতে তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে যাওয়ায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগের বরাতে তথ্যটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম এনডিটিভি। শহরটির বেশিরভাগ জায়গার তাপমাত্রা 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করছে। এর সঙ্গে আর্দ্রতা যোগ দিয়ে হিট ইন্ডেক্সে তাপমাত্রা দাঁড়িয়েছে 51.9 ডিগ্রি সেলসিয়াস। আগামী 13 জুন পর্যন্ত দিল্লিতে এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া বিভাগের। রেড অ্যালার্ট জারি হওয়ায় দিল্লির বাসিন্দাদের বেশি করে পানি পান ও প্রয়োজন না হলে রোদ এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে। দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যায় বুধবার পর্যন্ত অন্তত 49 জন নিহত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ ইস্টার্ন কেপে প্রবল ঠান্ডা আবহাওয়ার কারণে সৃষ্ট ভারী বৃষ্টি ও তুষারপাত এই আকস্মিক বন্যার কারণ বলে প্রতিবেদন প্রকাশ করেছে এপি নিউজ। বন্যার পানিতে তলিয়ে গেছে প্রদেশটির বেশিরভাগ রাস্তাঘাট। অনেক এলাকার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে নিহতদের মধ্যে 4 শিক্ষার্থী রয়েছে বলে নিশ্চিত করেছেন ইস্টার্ন কেপ প্রদেশের প্রধান লুবাবালো অস্কার মাবুয়ানে। তিনি জানান, গেল মঙ্গলবার একটি স্কুল বাস পানির স্রোতে ভেসে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।